আজকের ক্লাসে আমি আলোচনা করব মানব কল্যাণে জীবাণু বা মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। দেখো, জীবাণু বা অণুজীব এদেরকে আমরা খারাপ বলেই মূলত জানি। মানে মানব সমাজে মানুষের কাছে জীবাণু কিন্তু একটা নটোরিয়াস জিনিস। কেননা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে বিভিন্ন জীবাণু বিভিন্ন রোগ তৈরি করে, বিশেষত ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের ফাঙ্গাস, ভাইরাস, এরা রোগ সৃষ্টিকারী বলেই এরা বেশি পরিচিত। কিন্তু আমাদের জানতে হবে যে সব জীবাণু কিন্তু অপকারী নয়। সারা পৃথিবীতে যে পরিমাণে অণুজীব বা জীবাণু বসবাস করছে তার মাত্র 10-12% হয়তো তারা রোগ সৃষ্টিকারী। বাদবাকি কিন্তু ম্যাক্সিমাম জীবাণু বা অণুজীব যেগুলো কিন্তু উপকারী, তারা মানবদেহে বিভিন্ন রকম উপকার করে। শুধু মানুষের না, পৃথিবীর তথা বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে, মাটির স্বাস্থ্যের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে তারা কিন্তু উপকারী ভূমিকা মূলত পালন করে। এবং আজকের দিনে এসে দাঁড়িয়ে যখন পৃথিবী একটা বিভিন্ন রকম দিক থেকে, পরিবেশ দূষণ থেকে আরম্ভ করে বিভিন্ন দিক থেকে সংকটের মুখোমুখি, তখন আমাদেরকে অণুজীবকে নিয়ে সচেতন হতে হবে। রোগ সৃষ্টিকারী অণুজীবকে যেমন জানতে হবে, তাদেরকে দূরে সরাতে হবে, ঠিক একইভাবে কিন্তু রোগ সৃষ্টিকারী জীবাণুকে দূরে ঠেলার সাথে সাথে যেগুলো ভালো জীবাণু, ভালো অণুজীব, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ সেই সমস্ত অণুজীব মানুষের কল্যাণে ব্যবহার করা যেতে পারে। তাই আজকের ক্লাসে আমি মূলত তুলে ধরবো যে মানব কল্যাণে কিভাবে জীবাণু ভূমিকা পালন করে। আমি এখানে একটা লিস্ট তৈরি দিয়েছি যে প্রায় 10টা ভূমিকার কথা আমি লিখেছি, যদিও এর থেকে আরো অনেক বেশি ভূমিকা আছে, কিন্তু আমরা এই দিকগুলো তুলে ধরবো। অর্থাৎ খাদ্য সামগ্রী উৎপাদনে, খাদ্য সামগ্রী, বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য উৎপাদনে কিন্তু অণুজীব বা মাইক্রোবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘি, মাখন, পনির, ইডলি, দই, ঘোল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনে মাইক্রোবসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন পনির বা মাখন তৈরিতে লিউকোনস্টক সিট্রোভোরাম, এই অণুজীবটি, এই ব্যাকটেরিয়াটি কিন্তু গুরুত্বপূর্ণ। আবার লিউকোনস্টকেরই আরেকটা প্রজাতি মেসেন্টেরয়েডিস, সেটা ইডলি তৈরিতে সাহায্য করে। ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি, সেটা দই বা ঘোল তৈরিতে সাহায্য করে। তাহলে দিজ আর গুড ব্যাকটেরিয়া, দিজ আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। এবার আমরা দেখি শিল্প ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিল্প, চর্ম শিল্প, বেকারি শিল্প, ঔষধ শিল্প থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের শিল্পে ব্যাকটেরিয়ার এবং বিভিন্ন ধরনের অণুজীবের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন চর্ম শিল্পে চামড়া ট্যান করতে আমরা ব্যাসিলাস সাবটিলিস ইউজ করি, সিউডোমোনাস ব্যাকটেরিয়া ইউজ করি আমরা চামড়া ট্যানিং এর কাজে। আবার পশুর দেহ থেকে চামড়া, লোম তোলার জন্য স্ট্রেপ্টোমাইসিস এসপি, এই ধরনের ব্যাকটেরিয়া আমরা ব্যবহার করি। আবার মদ্য শিল্পে অ্যালকোহল তৈরিতে, বিয়ার, রাম, হুইস্কি, বিভিন্ন ধরনের যে মদ আছে, সেই মদ প্রস্তুতিতে, অ্যালকোহল প্রস্তুতিতে আমরা সার্সিনা ভেন্ট্রিকিউলি, ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম, এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো, এগুলোর বহুল প্রচলন আছে। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে তোমরা জানো যে অ্যান্টিবায়োটিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ক্ষতিকারক জীবাণু নষ্ট করার ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকের ভূমিকা আছে, তাদের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে। তাই সেই অ্যান্টিবায়োটিকগুলোকে তৈরি করার ক্ষেত্রেও, অর্থাৎ দেখো, জীবাণু ধ্বংস করার ওষুধ তৈরি করতেও জীবাণুরই ব্যবহার আছে। স্ট্রেপ্টোমাইসিন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিকটা পাওয়া যায় স্ট্রেপ্টোমাইসিস এসপি থেকে। এবং স্ট্রেপ্টোমাইসিস এসপি থেকে শুধু স্ট্রেপ্টোমাইসিন নয়, আরও বিভিন্ন ধরনের ক্লোরামফেনিকল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরিতে ভূমিকা আছে। ব্যাসিলাস সাবটিলিস, এটার থেকেও অ্যান্টিবায়োটিক তৈরি করা যায়। তাহলে এই ধরনের আমরা দেখছি বিভিন্ন রকমের মাইক্রোবস অ্যান্টিবায়োটিক তৈরিতে, এমনকি স্টেরয়েড ওষুধ প্রস্তুতিতে, কর্টিসল থেকে প্রেডনিসন তৈরি করতে করাইনি ব্যাকটেরিয়াম সিমপ্লেক্স এটা সাহায্য করে। আবার ইস্ট, এটা আবার আর্টিফিশিয়ালি টেস্টোস্টেরন তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে। তাহলে দেখছি যে স্টেরয়েড ওষুধ তৈরিতেও মাইক্রোবসের ভূমিকা আছে। বিভিন্ন ধরনের সিনথেটিক ভিটামিন প্রস্তুতিতে,
ভিটামিন B12 প্রস্তুতিতে সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, ভিটামিন সি প্রস্তুতিতে গ্লুকোনোব্যাক্টর অক্সিডেন্স, ভিটামিন B12 তৈরি করতে ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম, এই ধরনের ব্যাকটেরিয়াগুলোর ব্যবহার আছে। আবার আমরা এই বিভিন্ন ধরনের এই ব্যাকটেরিয়াগুলোকে ব্যাসিলাস সাবটিলিস ইউজ করে আমরা এনজাইম ওষুধ তৈরি করতে পারি, অর্থাৎ বিভিন্ন আর্টিফিশিয়াল উৎসেচক যে ওষুধগুলো তৈরি করতে পারি। আমরা বিভিন্ন রকম ভ্যাকসিন তৈরিতেও মাইক্রোবসকে কাজে লাগাতে পারি। যে রোগের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করব, আমরা টিকা তৈরির ক্ষেত্রে জানি যে রোগের টিকা সেই রোগেরই মৃত বা অর্ধমৃত বা জীবন মৃত অ্যাটিনিউয়েটেড অনেক সময় আমরা জীবাণু ব্যবহার করি, অর্থাৎ টক্সয়েড ফর্মে হোক বা সেটা ডেড বা কিল্ড ফর্মে হোক, অ্যাটিনিউয়েটেড ফর্মে হোক, আমরা সেই জীবাণুগুলোকেই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ব্যবহার করি। পোলিও ভ্যাকসিন, পোলিও রোগের জীবাণু নষ্ট করেই পোলিও ভ্যাকসিন তৈরি করা যায়। ক্লস্ট্রিডিয়াম টিটানি এই ব্যাকটেরিয়াটা নষ্ট করে তাকে জীবনমৃত করে তার থেকে টক্সিনটা বের করে তার থেকে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। অর্থাৎ ওই রোগ সৃষ্টিকারী জীবাণুগুলোর দেহ বা দেহাংশ ব্যবহার করেই আমরা ভ্যাকসিন তৈরি করতে সফল হয়েছি। বিভিন্ন রকম জৈবিক অ্যাসিড তৈরিতে, ল্যাকটিক অ্যাসিড বলো, সাইট্রিক অ্যাসিড বলো, এইগুলো তৈরি করার ক্ষেত্রেও জীবাণু ব্যবহার করা যায়। এবার আমরা আসি সিওয়েজ ট্রিটমেন্টে। আগে জানতাম সিওয়েজ কি, যে বাড়ির যে ওয়েস্ট, মিউনিসিপাল যে ওয়েস্ট, নালা নর্দমার মধ্য দিয়ে বিভিন্ন প্রাণীর মল মূত্র থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট ইত্যাদি যায়। এই সিওয়েজ এবং স্লাজ যুক্ত যে নালা নর্দমার জল, সেই নালা নর্দমার জলের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে ভালো পানীয় জল বা ভালো জল নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাই বড় বড় শহরগুলোতে জল যাতে নষ্ট না হয় সেই জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে, সেখানে সিওয়েজ ট্রিটমেন্ট করা হচ্ছে। অর্থাৎ এই নালা নর্দমার জলকে পরিশুদ্ধ করে তাকে আবার পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। সেই সিওয়েজ ট্রিটমেন্টেও কিন্তু জারণের জন্য, বিশেষ করে সেটার অনেকগুলো পদ্ধতি আছে, আমি পরবর্তী ক্লাসে সিওয়েজ ট্রিটমেন্ট সম্পর্কে তুলে ধরবো আলাদা করে। কিন্তু সিওয়েজ ট্রিটমেন্টের একটা ধাপে অক্সিডেশনের জন্য অণুজীবের ব্যবহার আছে, অর্থাৎ অণুজীব ব্যবহার করে জলের বিওডি মাত্রা, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডকে অনেকটাই কমানো হয় এবং জলে অক্সিজেনের মাত্রাকে বাড়ানো যেতে পারে। বায়োফর্টিফিকেশন, অর্থাৎ যদি কোনো জীবের, কোনো ফসলের, কোনো খাদ্যশস্যের পুষ্টিগুণ বাড়ানো হয়, সেই পুষ্টিগুণ বাড়ানোর ক্ষেত্রেও অণুজীবের ব্যবহার আছে। অর্থাৎ অণুজীবের দেহ বা দেহাংশ ব্যবহার করে কোনো একটা বিশেষ খাদ্যের মধ্যে ভিটামিন বাড়ানো, তার মধ্যে খনিজ লবণ বাড়ানো, তার মধ্যে প্রোটিনের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে আমরা এই অণুজীবকে ব্যবহার করতে পারি। এবং এই কোনো খাবারের পুষ্টিগুণ বাড়ানোকে, কোনো শস্যের পুষ্টিগুণ বাড়ানোর পদ্ধতিকেই বলা হয় বায়োফর্টিফিকেশন। অর্থাৎ এই বায়োফর্টিফিকেশন করতে জীবাণুকে ব্যবহার করা যেতে পারে। এছাড়া আমরা দেখেছি যে এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন, অর্থাৎ বিভিন্ন অণুজীব থেকে কার্যকরী প্রোটিন সমৃদ্ধ, উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করা যেতেও পারে। তাই এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন, যেটাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, শর্করা এবং ফ্যাটের পরিমাণ কম থাকে, সেই রকম খাদ্য উপাদান তৈরি করা যেতে পারে যে শুধুমাত্র মানুষের নয়, মানুষ তথা বিভিন্ন গবাদি পশু, মাছের খাবার হিসাবে, পোলট্রির খাবার হিসাবেও অনুপূরক খাদ্য হিসাবে সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করা যেতে যায়। এবং প্রোটিনের ব্যাপক চাহিদা সেটা মেটানোর ক্ষেত্রে এই অণুজীবের সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিভিন্ন নীলাভ সবুজ শৈবাল, বিভিন্ন ব্যাকটেরিয়া, ইস্ট, এমনকি নীলাভ সবুজ শৈবালের মধ্যে স্পিরুলিনা ম্যাক্সিমা, শৈবালের মধ্যে ক্লোরেলা ভালগারিস, এই ধরনের মাইক্রোবস, সেগুলো কিন্তু এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন তৈরির ক্ষেত্রে সাহায্য করছে। বায়োগ্যাস উৎপাদনে আমরা গরুর মল বা মানুষের মল
কিংবা কোনো পাতা পচা, কচুরিপানা পচা, অর্থাৎ জৈব পচনশীল বস্তুর থেকে জৈব গ্যাস বা বায়োগ্যাস তৈরি করতে পারি বাই সাম মিথানোজেনিক ব্যাকটেরিয়া। বিভিন্ন ধরনের মিথানো ব্যাকটেরিয়া, মিথানোকক্কাস ইত্যাদি মিথানোজেনিক ব্যাকটেরিয়া প্রয়োগ করে আমরা বায়োগ্যাস উৎপাদন করতে পারি, অর্থাৎ যেটা মিথেন সমৃদ্ধ গ্যাস, যে গ্যাসের মধ্যে 50 থেকে 70% পর্যন্ত মিথেন বর্তমান, অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বর্তমান এবং হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদিও খুবই অল্প পরিমাণে 1-2% করে বর্তমান। সেই বায়োগ্যাস, মিথেন সমৃদ্ধ বায়োগ্যাস তৈরি করতে পারি, যা প্রচণ্ডভাবে উপকারী। এবং এই বায়োগ্যাস আজকের দিনে যখন তাপবিদ্যুৎ বলো, জলবিদ্যুৎ বলো, এগুলো সংকটের মুখে, তখন এই ধরনের অপ্রচলিত শক্তির উৎস বা গ্যাস তৈরি করতে এই ধরনের অণুজীবের একটা অসাধারণ ভূমিকা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জৈব সার প্রস্তুতিতে, জৈব সার বা অণুজীব সার প্রস্তুতিতে মাইক্রোবসের উল্লেখযোগ্য ভূমিকা আছে। বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল, এমনকি ফাঙ্গাস, এরা অণুজীব সার হিসাবে মাটির উর্বরা শক্তি বাড়ায়, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, মাটিতে ফসফেটের পরিমাণ বাড়ায়, বিভিন্ন প্রকার খনিজ লবণের পরিমাণ বাড়ায়, মাটিতে জল ধারণের এবং জল শোষণের ক্ষমতা বাড়ায়। তাই মাটির উর্বরা শক্তি তথা উদ্ভিদের বা ফসলের বৃদ্ধিতে এই অণুজীব সারের একটা ব্যাপক ব্যবহার রয়েছে। জৈব নিয়ন্ত্রণে, এটি কোনো জীব দ্বারা যদি ক্ষতিকারক জীবকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেই পদ্ধতিকে বলে জৈব নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল। দেখা গেছে যে বায়োলজিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে বিভিন্ন ক্ষতিকারক পেস্ট, মানে কীট পতঙ্গ কিংবা কোনো স্তন্যপায়ী প্রাণী যেগুলো অর্থকরী ফসলের ক্ষতি করে, সেরকম অর্থকারী ফসলের ক্ষতি করে এমন কোনো পেস্টকে নষ্ট করার ক্ষেত্রে ন্যাচারাল শত্রু হিসাবে অণুজীবকে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ হাইপার প্যারাসিটিজম কাজে লাগিয়ে কোনো অণুজীবকে কোনো একটা পেস্টের গায়ে ছেড়ে দিলে সেখানে পেস্ট দমন সম্ভব। এই প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আমি পরবর্তীতে আরো ডিটেলসে যাব। আমি জাস্ট এই ক্লাসে তুলে ধরলাম যে মানব কল্যাণে, অর্থাৎ মানুষের ভালো কাজে কিভাবে আমরা জীবাণুকে ব্যবহার করতে পারি। তাহলে দেখলাম যে খাদ্য তৈরি থেকে শিল্পক্ষেত্র, ওষুধ তৈরি, ভ্যাকসিন তৈরি, সিওয়েজ ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের অনুপূরক খাদ্য তৈরি, বায়ো ফর্টিফিকেশন, বায়োগ্যাস তৈরি, জৈব সার তৈরি এবং জৈব নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মাইক্রোবসকে আমরা ভালো কাজে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিভিন্ন হিউম্যান ওয়েলফেয়ারে আমরা ব্যবহার করতে পারি।